সম্মানিত দর্শক, স্বাগতম। আমি নাদিয়া শারমিন। আজকের খবরের শুরুতেই থাকছে শিরোনাম, তারপর জানব বিস্তারিত। রাজধানী ঢাকার রাজপথ যখন মিছিলে উত্তাল, ঠিক তখন দেশের সর্বোচ্চ আইনসভা অর্থাৎ জাতীয় সংসদের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে বইছে এক পলিটিক্যাল সুনামি। ক্ষমতার অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এক অভূতপূর্ব ফিসফাস। বিএনপির বাঘা বাঘা নেতারা যা করতে ব্যর্থ হয়েছেন, ২৪-এর সেই মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ কি তবে তাই করে দেখালেন? রাজনীতির পোড়া খাওয়া সেনাপতিদের পাশ কাটিয়ে তারেক রহমানের গুটির চালে এখন সামনের সারিতে কেন এক তরুণ তুর্কি? এটি কি কেবলই দুর্নীতির তদন্ত, নাকি বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার কোনো নীল নকশা? পর্দার আড়ালের সেই ভয়ঙ্কর সত্য কি তবে এবার প্রকাশ্যে আসতে চলেছে? গণতন্ত্রের ঘর বলা হয় যে সংসদ ভবনকে, সেই পবিত্র দেওয়ালের আড়ালে বসে যারা ভাগ বাটোয়ারার উৎসবে মেতেছিল, তাদের কপাল পুড়তে খুব বেশি সময় লাগেনি। ঘটনার সূত্রপাত গত ১৯শে এপ্রিল। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রের পাতায় যখন সংসদের ভেতরের দুর্নীতির খতিয়ান উঠে এলো, তখন স্তম্ভিত হয়ে গেল পুরো জাতি। তথাকথিত সেই জনসেবকদের মুখোশ খুলে দিল এক অকাট্য তথ্য প্রমাণ। অবাক করা বিষয় হলো, সংসদের সাধারণ কিছু সরঞ্জাম যেমন ক্যামেরা, সাধারণ ব্যাগ কিংবা সামান্য মেমোরি কার্ড রিডার কেনা হয়েছে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে। যেখানে সাধারণ মানের জিনিসের দাম পানির দরে হওয়ার কথা, সেখানে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে সোনা কেনা দাম দেখিয়ে। এ যেন এক আধুনিক হরিলুট। যখন এই মহা দুর্নীতির খবর চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ল, তখন আর নিশ্চুপ থাকতে পারলেন না স্পিকার। জনরোষ আর নৈতিকতার চাপে পড়ে নড়ে চড়ে বসল প্রশাসন। মানব সম্পদ শাখা থেকে এক বজ্রকঠিন নির্দেশ জারি করা হলো। সংসদের পবিত্রতা রক্ষায় এবং দুর্নীতির এই হাটে হাড়ি ভাঙতে গঠন করা হলো ৫ সদস্যের এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। এই কমিটির কাঠামোই বলে দিচ্ছে এবারের খেলাটা মোটেও সাধারণ নয়। কমিটিকে সময় দেওয়া হয়েছে মাত্র ৭ দিন। এই ৭ দিনের অগ্নিপরীক্ষায় তাদের খুঁজে বের করতে হবে পর্দার আড়ালের রাঘব বোয়ালদের। তদন্তের প্রধান বা আবহাক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি দলের প্রবীণ নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। তার সাথে দলে আছেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরের মতো ঝানু রাজনীতিকরা। কিন্তু পুরো দেশ যে জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, তা হলো এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থানে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অন্তর্ভুক্তি। সরকারি দলের দুর্নীতির ফাইল খোলার চাবি কেন তুলে দেওয়া হলো বিরোধী দলের এক তরুণের হাতে? এখানেই শুরু হয়েছে রাজনীতির আসল দাবার চাল। তারেক রহমান এবং বর্তমান সরকার কি তবে নিজেদের দলের নেতাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন, নাকি এটি এক সুদূর প্রসারী কৌশল? যে চোরদের ভয়ে পুরো সংসদ ততস্থ, সেই চোর ধরতে একজন ক্লিন ইমেজ বা নিষ্কলঙ্ক তরুণের চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? এই তদন্তের প্রতিটি ফাইল যখন হাসনাতের হাতে যাবে, তখন অনেক বড় বড় নেতার রাতের ঘুম হারাম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের পর থেকে হাসনাত আবদুল্লাহ নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার স্পষ্টবাদিতা আর আপোষহীন মনোভাবই হয়তো তারেক রহমানকে বাধ্য করেছে এই ঝুঁকি নিতে। তারেক সাহেব খুব ভালো করেই জানেন, হাসনাতকে যখন ময়দানে নামানো হবে, তখন তার সততার শক্তির সামনে কেউ টু শব্দ করার সাহস পাবে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। বিরোধী দলের একজন কনিষ্ঠ নেতার হাতে এমন বিশাল ক্ষমতার চাবিকাঠি দেখে বিএনপি ভেতরেই এখন চাপা ক্ষোভের দাবানল জ্বলছে। বছরের পর বছর যারা রাজপথে রক্ত দিয়েছেন, রোদে পুড়েছেন, তারা এখন নিজেদের কপাল চাপড়াচ্ছেন। কালকের এক তরুণ নেতা এসে সরাসরি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ হয়ে যাবেন, এ যেন এক বড় মাপের অপমান হিসেবে দেখছেন দলের অনেক সিনিয়র নেতা। তাদের মনে এখন একটাই প্রশ্ন, দলের ভেতরে কি তবে যোগ্য মানুষের আকাল পড়েছে, নাকি এটি পুরনো জঞ্জাল পরিষ্কার করার জন্য তারেক রহমানের এক কঠোর বার্তা? হাসনাত যখন দুর্নীতির নথাপত্র উল্টা দেন, তখন কার কার নাম বেরিয়ে আসবে, সেই আতঙ্কে অনেকেরই এখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাসনাত আবদুল্লাহর এই আধিপত্য কেবল তদন্ত কমিটির মধ্যেই সীমাবদ্ধ নেই। কিছুদিন আগে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি যা করেছেন, তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল। সাধারণত সংসদ সদস্যরা নিজেদের জনদরদি দেখাতে গিয়ে বিলাসিতা ত্যাগের ভান করেন, কিন্তু হাসনাত করলেন উল্টোটা। তিনি সরাসরি সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য সরকারি গাড়ি দাবি করে বসলেন। তার যুক্তি ছিল অত্যন্ত জোরালো এবং বাস্তবধর্মী। তিনি কোনো আরাম আয়েশের জন্য নয়, বরং দুর্গম এলাকায় মানুষের কাছে গিয়ে কাজ করার জন্য বাহনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কোনো রাখঢাক না রেখে, কোনো রাজনৈতিক ভান না করে এমন সত্য বলাটা ছিল এক বিরাট চমক।
সেদিন ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সেই রহস্যময় হাসিটি কি খেয়াল করেছিলেন? অনেকে ভেবেছিলেন তিনি হয়তো উপহাস করছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। সেই হাসি ছিল এক গভীর সম্মানের। একজন তরুণ সাংসদ হয়েও নিজের সীমাবদ্ধতা বা অভাবের কথা এমন সাহসের সাথে স্বীকার করাটা এখনকার সময়ে অবিশ্বাস্য। হাসনাতের এই সততার আস্ফালনই যেন সেদিন প্রবীণ মন্ত্রীর হৃদয়ে শ্রদ্ধার জায়গা তৈরি করেছিল। তিনি বুঝে গিয়েছিলেন এই ছেলের সাথে চতুরতা বা চালাকি চলবে না। তারেক হাসনাত এই নতুন রসায়ন কি কেবলই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক স্বার্থ? কেউ কেউ বলছেন হাসনাতকে ব্যবহারের মাধ্যমে তারেক রহমান আসলে নিজের দলের ভেতরের আগাছা পরিষ্কার করছেন। আবার অনেকে মনে করছেন হাসনাত নিজেই তার মেধা আর দূরদর্শিতা দিয়ে নিজের রাজনীতির পথ প্রশস্ত করছেন। যাই হোক না কেন, রাজনীতির এই নতুন খেলায় এখন দাবার সব গুটি যেন হাসনাতের অনুকূলে। যারা তাকে কিছুদিন আগেও পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি, আজ তারাই তার ভয়ে তটস্থ। 7 দিন সময়টা খুব সংক্ষিপ্ত মনে হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা চোরদের জন্য এটি যেন অনন্তকালের প্রতীক্ষা। কমিটির প্রধান সরকারি দলের হুইপ হলেও সবার নজর এখন সেই তরুণ তুর্কির দিকে, যিনি ল্যাপটপের স্ক্রিন আর নথিপত্রের পাহাড়ে খুঁজে বেড়াচ্ছেন দুর্নীতির সূক্ষ্মতম সূত্রগুলো। খোদ সংসদ ভবনের লাইব্রেরি আর রেকর্ড রুমে যখন হাসনাত আবদুল্লাহ তার দল নিয়ে প্রবেশ করছেন, তখন অনেক কর্মকর্তার হাত থেকে কফির কাপ কেঁপে উঠছে। এটি কি কেবলই একটি তদন্ত, নাকি রাজনীতির অপারেশন থিয়েটারে পচা গলা অংশ কেটে ফেলার শেষ চেষ্টা? তদন্তের প্রথম 48 ঘণ্টায় যা বেরিয়ে এসেছে তা কেবল আর্থিক তছরূপ নয়, বরং একটি সুসংগঠিত সিন্ডিকেটের ব্লুপ্রিন্ট। জানা গেছে স্পিকারের অজান্তেই সংসদের কেনাকাটা নিয়ন্ত্রণ করত এমন এক অদৃশ্য শক্তি, যাদের শেকড় অনেক গভীরে। হাসনাত যখন সেই ফাইলের পর ফাইল উল্টে দেখছেন, তখন সেখানে বেরিয়ে আসছে এমন সব নাম যাদের গায়ে হাত দেওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি। রাজনীতির ময়দানে তারেক রহমান এখন এক ধূর্ত দাবারুর ভূমিকায়। তিনি জানতেন নিজের দলের কাউকে দিয়ে এই তদন্ত করালে তাতে পক্ষপাতিত্বের তকমা লেগে যেতে পারত। তাই তিনি বেছে নিয়েছেন এমন এক তলোয়ারকে যার ধার কোনো রাজনৈতিক দলের কাছে বাধা নয়। হাসনাত আবদুল্লার উপর এই অগাধ ভরসা আসলে তারেক রহমানের এক সুনিপুণ মাস্টার স্ট্রোক। কিন্তু এই চালে দাবার বোর্ড যখন উত্তপ্ত, তখন বিএনপি এর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে প্রভাবশালী নেতাদের ড্রয়িং রুমে বইছে শোকের মাতম। যে নেতারা ভেবেছিলেন সরকার ক্ষমতায় আসার পর তারাই হবেন দুর্নীতির বিচারক, তারা এখন দেখছেন এক তরুণবাদের নাকের ডগা দিয়ে ক্ষমতার অলিগলি চষে বেড়াচ্ছেন। সিনিয়র নেতাদের মধ্যে এক চাপা দীর্ঘশ্বাস। আমরা কি তবে বাতিলের খাতায়? এই হীনমন্যতা আর হিংসার আগুন এখন এতটাই তীব্র যে দলের ভেতরের বৈঠকে হাসনাতের নাম আসতেই অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে হাসনাত আবদুল্লাহ যেন এসবের ঊর্ধ্বে। তার কাছে সংসদ কেবল একটি ইমারত নয়, এটি জনগণের আমানত। তিনি খুব ভালো করেই জানেন তাকে কেন এই আগুনের খেলায় নামানো হয়েছে। সংসদের ভেতরে গাড়ি চাওয়ার সেই সাহসী দাবিটি আসলে কোনো বিলাসিতার জন্য ছিল না, সেটি ছিল প্রচলিত ব্যবস্থার মুখে এক সপাটে চড়। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো পুতুল এমপি হতে আসেননি। তদন্ত চলাকালীন এক প্রভাবশালী আমলা যখন তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সব কিছু নিয়ম মেনেই হয়েছে, তখন হাসনাত মৃদু হেসে কেবল একটি প্রশ্ন করেছিলেন, যে ব্যাগ বাজারে 2000 টাকায় পাওয়া যায় সেটি 25,000 টাকায় কেন কেনা হলো? তার গাণিতিক ব্যাখ্যা কি আপনার কাছে আছে? সেই প্রশ্নের উত্তরে পুরো কক্ষটিতে যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা আসলে দুর্নীতির হারের পরাজয়েরই ইঙ্গিত ছিল। হাসনাত আর তারেক রহমানের এই যে রসায়ন, এটি কেবল বর্তমান সময়ের জন্য নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে আগামী দশকের নতুন বাংলাদেশের এক মহড়া। তারেক রহমান হয়তো চাইছেন পুরনো জমানার পলিটিক্যাল সিন্ডিকেট ভেঙে দিয়ে এক নতুন নেতৃত্ব তৈরি করতে, যেখানে আনুগত্যের চেয়ে যোগ্যতা আর সততা হবে বড় মাপকাঠি। অন্যদিকে হাসনাত আবদুল্লার এই উত্থান বিরোধী দল হিসেবে বিএনপির যেমন আশীর্বাদ, তেমনি এক বড় চ্যালেঞ্জও। চোরদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তারা জানে হাসনাত কোনো লেনদেনে বিশ্বাসী নন। রাজনীতির এই রহস্যময় গোলকধাঁধায় হাসনাত আবদুল্লাহ কি পারবেন সেই অদৃশ্য শক্তির মুখোশ উন্মোচন করতে, নাকি খোদ ব্যবস্থার ভেতরে থাকা রাঘব বোয়ালরাই তাকে গিলে ফেলবে? ঘড়ির কাঁটা যখন 7 দিনের সময়সীমার একদম শেষ প্রান্তে, তখন সংসদের করিডোরে থমথমে নীরবতা। সবার মনে একটাই প্রশ্ন, সেই খামটি কি আজ জমা পড়বে?
তদন্তের ষষ্ঠ রাতে হাসনাত আবদুল্লার হাতে এমন কিছু নথি এসে পৌঁছায় যা পুরো সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই নথিতে কেবল কেনাকাটার গড়মিল ছিল না, ছিল কয়েকজন রাঘব বোয়ালের ডিজিটাল ফুটপ্রিন্ট, যারা পর্দার আড়ালে বসে নিশাচরের মতো জনগণের টাকা শুষে নিয়েছে। অনেকেই ভেবেছিলেন হাসনাত হয়তো কোনো এক পর্যায়ে আপোষ করবেন। অনেক বড় বড় জায়গা থেকে হয়তো ফোন এসেছিল প্রলোভন কিংবা সূক্ষ্ম হুমকি, কিন্তু ২৪-এর বিপ্লবের সেই অগ্নিপুরুষ জানতেন এই একটি তদন্তের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ। সম্মানিত দর্শক, আজকের খবর এখানেই শেষ হলো। আরও বিস্তারিত ও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।